নমস্কার, আমি অরিজিৎ সেন অ্যাসপিরেশনের পক্ষ থেকে তোমাদের জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো পিএসসি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে প্রিভিয়াস ইয়ার বা পূর্ববর্তী বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর বিস্তারিত আলোচনা করার জন্যে এই ভিডিওটা তৈরি করেছি। তো দেখো, আমরা পিএসসির পরীক্ষার যে প্রিপারেশন নিই, বিশেষ করে পিএসসির মনে করো পিএসসি WBCS বা পিএসসির মিসলেনিয়াস পরীক্ষায় যারা প্রিপারেশন নাও বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় যারা প্রিপারেশন নাও, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এখানে ভিডিওটার মধ্যে। তো দেখো, আমরা সরাসরি প্রশ্ন উত্তর আলোচনায় পর্বে চলে আসি। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভরবেগ ও ভার, মানে হচ্ছে ইংলিশে মোমেন্টাম আর ওয়েট। এই দুটো কি বলছে? উভয়ই স্কেলার রাশি, উভয়ই ভেক্টর রাশি। ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি, ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি। এর আনসার হবে আনসার বি, উভয়ই ভেক্টর রাশি। কেন? দেখো, আমরা এক্সপ্লেনেশনটা দেখি। দেখো, ভরবেগ বা মোমেন্টাম ও ভার বা ওয়েট, এর মান ও দিক দুটোই আছে। এর মান ও দিক দুটোই, ভরবেগেরও মানও আছে, দিকও আছে, ভারেরও মানও আছে, দিকও আছে, তাই এরা ভেক্টর রাশি। আবার দেখো, ভর শুধুমাত্র যদি ভর বা মাস হতো, মাস কিন্তু স্কেলার রাশি, মাস একটা, ভর একটা স্কেলার রাশি। কিন্তু বেগ, যদি বেগ বলা হয়, বেগ কিন্তু ভেক্টর রাশি, বেগ হলো ভেক্টর রাশি। তো অ্যাডিশনাল এই তথ্যগুলো তোমরা জেনে রাখো, সুবিধা হবে তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর কি হয়? বলছে গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি হ্রাস পায়, স্থিতিশক্তি বৃদ্ধি পায় না স্থিতিশক্তি হ্রাস পায়। তো দেখো, যেটা বলার, এই যে ঘড়িতে যখন আমরা ঘড়ি স্প্রিং এ যখন দম দিচ্ছি, আস্তে আস্তে ওর মধ্যে এই স্থিতিশক্তি বৃদ্ধি করছি। ঘড়িতে যখন দম দিচ্ছি অর্থাৎ স্প্রিংটা যখন যত পেঁচাচ্ছি, ওর মধ্যে স্থিতিশক্তি ধীরে ধীরে বৃদ্ধি করছি। দেখো, আনসার বলছে অপশন বি, এর স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। দেখো, এই স্থিতিশক্তি গতিশক্তি নিয়ে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেটা একটু আলোচনা করে দিই। কেমন পরীক্ষায় আসে? পরীক্ষায় আরেকটা প্রশ্ন যেটা ভীষণ আসে সেটা হচ্ছে বাঁধের জলে, এটা মনে রাখবে, বাঁধের জলে স্থিতিশক্তি দেখা যায়। বাঁধের জলে কি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি থাকে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন তাপ থেকে দেখো, প্রশ্নটা ইংরেজি ভার্সন রয়েছে, দেখে নাও। বলছে ইকুয়াল কোয়ান্টিটিস অফ হিট, সম পরিমাণ তাপ আর সাপ্লাইড টু ডিফারেন্ট মেটালিক বলস, দুটো ডিফারেন্ট মেটালিক বলের মধ্যে তুমি দিয়েছো ইকুয়াল মাস। তাহলে প্রশ্নের কন্ডিশনটা কি? এই একটা বল আর এই একটা বল, দুটো আলাদা আলাদা বল, এদের মাস কি? এদের মাস যা, এরও মাস সমান, ভর দুটোরই সমান, দুটোরই ভর সমান। বলছে কি সমপরিমাণ তাপ, এখানে যে পরিমাণ হিট তুমি দিয়েছো এখানেও সে পরিমাণ হিট তুমি দিয়েছো। এর ফলে কি হচ্ছে? এরপরে জিজ্ঞাসা করছে হুইচ বল উইল হ্যাভ হায়ার টেম্পারেচার, কোন বলটার টেম্পারেচারটা বেশি হবে? টেম্পারেচারটা কার বেশি হবে? কোন বলটার বেশি হবে? এই বলটার না এই বলটার? এক্ষেত্রে দেখো, একটা কন্ডিশন দিয়েছে কি, বলছে স্পেসিফিক হিট শব্দটা হচ্ছে আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ অফ ফার্স্ট বল ইজ লেস দ্যান দ্য স্পেসিফিক হিট অফ দ্য সেকেন্ড বল। এর অর্থ কি? প্রথমটার আপেক্ষিক তাপ দ্বিতীয়টার আপেক্ষিক তাপের থেকে কম। এই কন্ডিশনে প্রথমটার আপেক্ষিক তাপ যদি দ্বিতীয়টার আপেক্ষিক তাপ থেকে কম হয়, এই কন্ডিশনে এর আনসার হবে বি, T2 গ্রেটার দেন T1। T2 গ্রেটার দেন বলছি, T2 লেস দেন T1, এর আনসার হবে বি। পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাই। দেখো, এখানে একটু ব্যাখ্যাটা দেখো। H = mst, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। H = mst, উদ্ভূত তাপ, কোন বস্তুর ক্ষেত্রে উদ্ভূত তাপ কি হবে? বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ, এবং বলছে সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় এটা হলো। দেখো, আমরা দুটো টার্ম জানবো, একটা হচ্ছে এখানে জানার জন্য দুটো টার্ম দেওয়া দরকার। একটা হচ্ছে নিউক্লিয়ার
ফিশন ও নিউক্লিয়ার ফিউশন, এই দুটো শব্দ আমরা জানি। দেখো এর আনসার হবে নিউক্লিয় সংযোজন, এর আনসার হবে নিউক্লিয় সংযোজন, অর্থাৎ নিউক্লিয়ার সংযোজনের ইংরেজি নাম হচ্ছে ফিউশন। এটা মনে রেখো তোমরা, এটা ফিউশন। আর বিভাজন ইংরেজি হলো ফিশন। ফিশন হলো পরমাণবিক কেন্দ্রকের যদি বিভাজন ঘটে তাহলে হয় নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয়ার ফিশন। আর যদি সংযোজন ঘটে তাহলে হয় নিউক্লিয়ার ফিউশন। তাহলে এর আনসার হবে সূর্যের শক্তির উৎস কি? নিউক্লিয়ার ফিউশন। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা হয় পরীক্ষা, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা আমরা একটু আলোচনা করে দিই। দেখো ফিউশন বা সংযোজন কোথায় কোথায় ঘটে? এক হচ্ছে সমস্ত নক্ষত্রদের শক্তির উৎস হলো এই নিউক্লিয়ার ফিউশন। এছাড়াও পৃথিবীতে হাইড্রোজেন বোমা এতেও নিউক্লিয়ার ফিউশন ঘটে, এতেও নিউক্লিয়ার ফিউশন ঘটে। এছাড়া দেখো তোমাদের আর যেটা দরকার হবে নিউক্লিয়ার ফিশনের কিছু এক্সাম্পল দরকার হবে। তাহলে দেখো এখানে ফিউশন কোথায় কোথায় ঘটে দেখি, নিউক্লিয়ার ফিশন যেটা রয়েছে সেটা কোথায় কোথায় ঘটে দেখি। নিউক্লিয়ার ফিশন কোথায় ঘটবে? এক হচ্ছে পারমাণবিক চুল্লিতে, আরেকটা ঘটবে নিউক্লিয়ার বম্বে বা পারমাণবিক বোমায়। পারমাণবিক বোমায় নিউক্লিয়ার ফিশন ঘটে। এইবার দেখো এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন আসে, এই ফিশন দু প্রকার হয়, একটা হচ্ছে কন্ট্রোলড। স্বাভাবিক কন্ট্রোল ফিশন ঘটবে কোথায়? পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কন্ট্রোল ফিশন ঘটবে, আর পারমাণবিক বোমায় ঘটবে আনকন্ট্রোলড। রেলের পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসে গেছে যে ফিশন কয় প্রকার? ফিশন দুই প্রকার, একটা কন্ট্রোল, একটা আনকন্ট্রোল। এইবার দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন জানা জরুরি, এই যে ফিউশন যে বললাম, এই হাইড্রোজেন বোমা বললাম, এই হাইড্রোজেন বোমার আবিষ্কর্তার নাম পরীক্ষায় আসে। এই হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন এডওয়ার্ড টেলর হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন। আশা করি প্রশ্নটা বোঝা গেছে। পরবর্তী প্রশ্নের দিকে যাই। আমরা পিএসসি পরীক্ষায় আসা সমস্ত প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দেখছি আমরা। বলছে যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি কি? বলছে যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, একমাত্র হাইড্রোজেন এমন যার পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না। এর ব্যাখ্যা দেখি। সাধারণ হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, এটা শুধু প্রোটন দিয়ে তৈরি, এর রসায়ন কত? 1। এছাড়া হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, তোমরা হাইড্রোজেনের 3টে আইসোটোপ জানো রয়েছে। এই 3টে আইসোটোপ থেকেও হাইড্রোজেনের কিন্তু প্রশ্ন আসে। যেমন হাইড্রোজেনের একটা আইসোটোপ আছে ডয়টোরিয়াম, একটা আইসোটোপ আছে ডয়টোরিয়াম। এখান থেকে দেখো ডয়টোরিয়াম থেকে যে প্রশ্ন আসে সেটা হলো ভারী জল পারমাণবিক চুল্লিতে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ভারী জল বা ডয়টোরিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এই ডয়টোরিয়াম অক্সাইড হাইড্রোজেনের একটা আইসোটোপ, ডয়টোরিয়াম দিয়ে তৈরি। D2O এর সংকেত, এটাও পরীক্ষায় আসে, এটাও তোমরা জেনে রাখো, তোমাদের সুবিধা হবে। উষ্ণতা। এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা আস্তে আস্তে যাই। পরবর্তী প্রশ্ন দেখো আমরা যাই। পরবর্তী প্রশ্ন কি ছিল? পরবর্তী প্রশ্ন বলছে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট নিয়ে পরবর্তী প্রশ্ন আমাদের বলছে যে গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্ট এর রেজাল্টটা কি? বলছে গ্রিন হাউস এফেক্টের ফলে কোন রেজাল্ট পাওয়া যায়? বলছে ল্যান্ড পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন। সবার আগে দেখো এর আনসারটা হচ্ছে, তোমরা আনসার করার চেষ্টা করো ভিডিওতে। এর আনসার কি হচ্ছে? আনসার হচ্ছে সবচেয়ে সমস্যা করে হচ্ছে এয়ার পলিউশন করে।
গ্রিন হাউস এফেক্ট এয়ার পলিউশন করে। কারণ কি? কারণ কার্বন ডাইঅক্সাইড, ওজোন, সিএফসি এগুলো সব হলো আমাদের গ্রিন হাউস গ্যাস। সবার আগে দেখি গ্রিন হাউস ব্যাপারটা কি জিনিস। দেখো, কাচের মধ্যে দিয়ে যখন আলো প্রবেশ করে, কাঁচের মধ্যে দিয়ে যখন আলো প্রবেশ করে তখন কি হয়? তখন এই যে আলোকের যে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেগুলো আছে সেগুলো একবার ঢুকে গেলে এগুলো আর ফেরত যেতে পারে না, এগুলো আর ব্যাক যেতে পারে না। ফলে এই জায়গাটায় কি করে? ভীষণ টেম্পট করে। অর্থাৎ কোনোভাবে যদি গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়, আলো যদি একবার আসে, এর যে বড় তরঙ্গ দৈর্ঘ্যগুলোর আলোগুলো আছে এগুলো আর পুরো মাধ্যমে ফেরত যেতে পারে না, ফলে এইখানটাকে টেম্পট করে দেবে। যেমন দেখো, বাতাসে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন, এখানে সিএফসির পুরো নাম তোমাদের জানতে হবে, পরীক্ষায় আসে। সিএফসি পুরো হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এগুলো যদি বাতাসে থাকে তাহলে বাতাসে গ্রিন হাউস এফেক্ট তৈরি হয়, ফলে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে গ্রিন হাউস এফেক্টের ফলে কি হলো? এখানে হলো এয়ার পলিউশন। আর যেটা বলছিলাম, সিএফসির পুরো নাম তোমাদের জানতে হবে, পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। আর একটা জিনিস জানো, এই সিএফসি ব্যবহার কোথায় হয় এটা আমাদের জানতে হবে। এই সিএফসি কে ব্যবহার করা হয় রেফ্রিজারেটর বা এসি বা রেফ্রিজারেটর এর কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয় সিএফসি কে। বর্তমানে এই সিএফসির পরিবর্তে ফ্রেয়ন ব্যবহার করা হচ্ছে। সিএফসির পরিবর্তে ফ্রেয়ন ব্যবহার করা হচ্ছে, ফ্রেয়ন গ্যাস ব্যবহার করা হচ্ছে। নেক্সট পয়েন্টটা দেখি, নেক্সট প্রশ্ন দেখি আমরা। বলছি, ইফ দ্য ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ অফ এ সাউন্ড ওয়েভ আর ভি, এন আর ল্যামডা। তাহলে ভেলোসিটিকে কি দিয়ে বলছে? ভি দিয়ে বলছে ভেলোসিটি। ফ্রিকোয়েন্সিকে বলছে এন দিয়ে, আর ওয়েভলেন্থকে বলছে কি? ওয়েভলেন্থকে বলছে ল্যামডা দিয়ে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বলছি এদের রিলেশন হচ্ছে, মনে রাখো এটা একটা ফর্মুলা রয়েছে, এটা প্রমাণ করা যায়। এটা তিনটের মধ্যে সম্পর্ক কি? ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ, সাউন্ড ওয়েভের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইকুয়াল টু এন ল্যামডা। এই হলো এই তিনটের মধ্যে সম্পর্ক। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন বলছে যে দ্য মোশন অফ এ হুইল রোটেটিং অ্যাবাউট অ্যান অ্যাক্সিস অন দ্য রোড। বলছে যে হুইল যে ঘোরে বা চাকা যে ঘোরে সেটা কি ধরনের মোশন? সেটা কি ধরনের মোশন? দেখো, এটা হলো ঘূর্ণন ও সরলরৈখিক, অর্থাৎ লাইনার ও সার্কুলার। এটা কি? লাইনার মোশন এবং সার্কুলার মোশন। অর্থাৎ রাস্তায় যখন চাকা ঘুরছে তখন কি হচ্ছে? একাধারে এটা লাইনার মোশন, একাধারে এটা সার্কুলার মোশন। পরবর্তী প্রশ্নে যাই। বলছে ইট ইজ ইজি টু ক্যাচ এ টেনিস বল দেন টু ক্যাচ এ ক্রিকেট বল। এর কারণ কি? বলছে একটা টেনিস বলকে একটা ক্রিকেট বলের থেকে ধরা বেশি সহজ কেন? একটা টেনিস বল তাকে একটা ক্রিকেট বলের থেকে ধরা বেশি সহজ কেন? আনসার বলছে কি? বলছে এই যে দ্য মোমেন্টাম, ভরবেগ অফ টেনিস বল ইজ লো। বলছে মোমেন্টাম কি? মোমেন্টাম হচ্ছে ভরবেগ। বলছে টেনিস বলের ভরবেগটা কম, তাই। আচ্ছা, ভরবেগ নিয়ে একটু বিষয় বলা যায়। ভর ইন্টু বেগ সমান হলো ভরবেগ, ভর ইন্টু বেগ সমান হলো ভরবেগ বা মোমেন্টাম। যার ভরবেগ যত বেশি হবে সে তত বেশি কাজ করবে, সে তত বেশি কাজ করবে। তো দেখো, টেনিস বলের ভর ক্রিকেট বলের থেকে অনেক কম, তাই টেনিস বলের ভরবেগ কম, তাই একে ধরতে বেশি সুবিধে হবে, তাই একে ধরতে বা ক্যাচ ধরতে টেনিস বলকে। দেখো আমাদের পরবর্তী প্রশ্ন বলছে ট্রান্সফার অফ এনার্জি। বলছে ট্রান্সফরমেশন অফ এনার্জি টেক প্লেস when a stone is thrown from a catapult। এই ক্যাটাপুল্ট শব্দটা হচ্ছে গুলতি। তোমরা ছোটবেলায় দেখেছো যে এরকম একটা জিনিস থাকে, এখানে একটা রাবার মতো লাগানো থাকে, আর এখানে তোমরা ঢিল একটা লাগিয়ে গুলতি ছুঁড়ে মারতে, ঢিলটাকে ছুঁড়ে মারতে, সেই গুলতি হচ্ছে ক্যাটাপুল্ট। বলছে যখন তুমি একটা গুলতি থেকে একটা স্টোনকে ছুঁড়বে তখন এনার্জির ট্রান্সফরমেশন কেমন হবে। দেখো এখানে অপশন
বলছে পোটেনশিয়াল টু কাইনেটিক, মেকানিক্যাল টু হিট, মেকানিক্যাল টু সাউন্ড, মেকানিক্যাল টু লাইট। এখানে আনসার হবে পোটেনশিয়াল টু কাইনেটিক, অর্থাৎ স্থিতিশক্তি থেকে গতিশক্তি তৈরি করবে, স্থিতিশক্তি থেকে গতিশক্তি তৈরি করবে। খুব স্বাভাবিক, দেখো তুমি যদি একটা গুলতির মধ্যে একটা ডিলকে তুমি বেঁধে ছুঁড়ে মারো, ডিলটার মধ্যে প্রথমে কি হবে, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি থাকবে, যেই ছুঁড়ে মারলে ওর মধ্যে আস্তে আস্তে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি ওর মধ্যে জেনারেট করবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। আচ্ছা, এর ব্যাখ্যাটা একবার দেখিনি, একদম আনসার এ। আর ক্যাটাপুলিত অর্থ হচ্ছে গুলতি। পয়েন্টটা দেখো, বলছে এ ট্যাঙ্ক ফিল্ড উইথ ওয়াটার অ্যাপিয়ার শ্যালো, অগভীর, শ্যালো শব্দের অর্থ অগভীর, বিকজ দ্য প্রপার্টি অফ রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন। দেখো সবার আগে দেখো, রিফ্লেকশন মানে প্রতিফলন, প্রতিফলন। রিফ্র্যাকশন শব্দটা হচ্ছে প্রতিসরণ। ইন্টারফারেন্স শব্দটা হচ্ছে ব্যতিচার। এই তিনটে জিনিস তোমাদের পরীক্ষায় আসে, উদাহরণ হিসেবে আসে, দেখতে হয়। তো একটু দেখো, আমরা রিফ্র্যাকশন ব্যাপারটা নিয়ে আলোচনা করে দিই। রিফ্র্যাকশন বা প্রতিসরণ কি? আলোর প্রতিসরণ। প্রসঙ্গত বলি, এর উত্তর হবে আনসার বি, আলোর প্রতিসরণ। কারণ ঘনমাধ্যম জল থেকে লঘু মাধ্যম বায়ুতে আলোর প্রতিসরণের জন্য জলপূর্ণ ট্যাঙ্ক অগভীর দেখায়। এবার বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রতিসরণ কাকে বলছে? দেখো, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, তো যদি এটা, আমি একবার পয়েন্টারের কালারটা চেঞ্জ করে নিই, দিকে যাবে, এই আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, তো এইটা তো এরকম সোজা চলে যাওয়ার কথা ছিল, সোজা চলে না গিয়ে এই অবিলম্বের দিকে একটুখানি বেঁকে আসবে। এই ফেনোমেনাটাকে বলে, বা এই যে বিষয়টাকে বলে, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন, একে বলা হয় রিফ্র্যাকশন বা আলোর প্রতিসরণ। তো এই যে জলপূর্ণ একটা জায়গা, এটাকে যতটা না গভীর ততটা কম গভীর দেখায় বা অগভীর দেখায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আলোর রিফ্র্যাকশন বা প্রতিসরণ। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রশ্ন, ন্যানোমিটার। 1 ন্যানোমিটার সমান কত? দেখো, 1 ন্যানোমিটার সমান, এর উত্তর হবে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁻৯ মিটার। 1 ন্যানোমিটার সমান 10⁻⁻৯ মিটার, এটা মনে রেখো। এবার দেখো, মাইক্রো মানে 10⁻⁻6, ন্যানো মানে 10⁻⁻৯, পিকো মানে 10⁻⁻12 এবং মিলি মানে 10⁻⁻3। এগুলো একটু মনে রেখো, পরীক্ষার সময় এই প্রশ্নগুলো খুব আসে, এটা পিএসসি পরীক্ষার প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, চাঁদে 2 অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা অপশন 1 স্বাভাবিকভাবেই শুনবেন, অপশন বি জোরে শুনবেন, অপশন সি আস্তে শুনবেন, অপশন ডি আদৌ শুনতে পাবেন না। এর আনসার হবে অপশন ডি, আদৌ শুনতে পাবে না। কেন শুনতে পাবে না ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। কারণ চাঁদে বায়ুমণ্ডল অনুপস্থিত। আর সবচেয়ে বড় কথা, শব্দ, আমরা শব্দ কোনো মাধ্যম ছাড়া বিস্তার লাভ করতে পারে না। শব্দ বায়ুমণ্ডলের মাধ্যমে আমাদের কানে পৌঁছয়, শব্দ বায়ুমণ্ডলের মাধ্যমে আমাদের কানে পৌঁছয়। পৃথিবীতে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে শব্দ কোনো শোনা যেত না, কথা বললেও শোনা যেত না। এই জন্যে চাঁদে 2 অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও একে অন্যের কথা শুনতে পাবেন না, কারণ চাঁদে বায়ুমণ্ডল অনুপস্থিত। আশা করি প্রশ্নটা বোঝা গেছে। পরের প্রশ্নের দিকে এগোই আমরা। পরবর্তী প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? 1 নম্বর তড়িৎ শক্তি, 2 নম্বর তড়িৎ ক্ষমতা, 3 নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা, 4 নম্বর বিভব প্রভেদ। দেখো, এর অপশন হবে তড়িতের ক্ষমতা। এর আনসার হবে তড়িতের ক্ষমতা। কিলোওয়াট ঘন্টা দ্বারা তড়িতের ক্ষমতা। দেখো বিষয়টা কি বলছে, কোনো তড়িৎ যন্ত্রের সময়ের সাপেক্ষে কার্য করার যে হার,
কোনো তড়িৎযন্ত্রের বা ইলেকট্রিক যদি সময়ের সাপেক্ষে কার্য করার যে হার তাকে বলা হয় তড়িৎ ক্ষমতা বা কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা সমান কি, এই কনভার্সনটা দেখাবে। এক কিলোওয়াট ঘন্টা সমান কি আছে, 1 ওয়াট ইন্টু ঘন্টা, অর্থাৎ 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার ইন্টু ঘন্টা। কারণ 1 ওয়াট সমান 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। এই কনভার্সনটা তোমরা মনে রেখো, কাজে লাগবে। তাহলে কিলোওয়াট ঘন্টা দ্বারা তড়িৎ ক্ষমতা পরিমাপ করা সম্ভব। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপরে স্টেথোস্কোপ কাজ করে? বলছে নিম্নলিখিতটা শব্দের কোন ধর্মের উপরে স্টেথোস্কোপ কাজ করে। স্টেথোস্কোপ আমরা ডাক্তারের কাছে দেখেছি, স্টেথোস্কোপ কাজ করবে শব্দের প্রতিফলন দ্বারা। স্টেথোস্কোপ কাজ করবে শব্দের প্রতিফলন দ্বারা। শব্দের প্রতিফলন ধর্মের উপর নির্ভর করে স্টেথোস্কোপ কাজ করবে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। বলছে কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? দেখো বলছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভৌত ও রাসায়নিক পরিবর্তন, উপরের কোনোটিই নয়। আনসার হবে সি, ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে। কিরকম? মোমবাতি যখন দহন হয়, দহনের ফলে মোম গলে যায় এবং গলে যাওয়ার পরে পুনরায় আবার জমে গিয়ে মোম তৈরি হয়। এটা হলো ভৌত পরিবর্তন। কিন্তু মোম যখন পুড়ে যায় বা দহন হয়, মোমবাতির যে দহন হয়, দহনের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে। কার্বন ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডে জল উৎপন্ন হয়। তো দেখো, মোমের গলন হলো, মোম যখন জ্বলতে থাকে, একটা মোমবাতি যখন জ্বলতে থাকে তখন হয় একটা গলন, সেটা ভৌত পরিবর্তন। আর একটা হয় দহন, এটা হলো রাসায়নিক পরিবর্তন। তবে যেটা আমাদের মতে বলে, যদি দহন দিয়ে থাকে পরীক্ষায় অপশানে, সেক্ষেত্রে কিন্তু এইটার বদলে এই বি অপশানটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত ছিল। তাই হোক, পিএসসি আনসার কিতে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় দিয়েছিল, তাই জন্য বলা হলো। অ্যাকচুয়ালি ভৌত পরিবর্তনটা কোনটা? মোমবাতির গলনে ভৌত পরিবর্তন হয়। মনে রাখবে, গলনে ভৌত পরিবর্তন হয়, কিন্তু দহনে ন্যাচারালি রাসায়নিক পরিবর্তনই ঘটে থাকে। পরবর্তী প্রশ্ন বলছে, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত হবে? তবে যেটা বলার বিষয় একবার আমরা দেখে নিই, আমরা বিষয়টা কিরকম দাঁড়ায় একবার দেখে নিই। দেখো, কোনো আলোকরশ্মি যদি এইভাবে পতিত হয়, আমি একটু ছবিটাকে দেখাই। কোনো আলোকরশ্মি মনে করো এই বরাবর পতিত হচ্ছে। বলছে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে, আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব যদি হয়, তাহলে সবসময় আপতন কোণ হবে 45 ডিগ্রি। কি করে? দেখো, আমরা ব্যাখ্যাটা দেখি। বলছে প্রতিফলনের সূত্র অনুযায়ী এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। আপতন কোণ আর এই প্রতিফলন কোণ আমাদের সমান হয়। আচ্ছা, আপতন কোণ ও প্রতিফলন কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই আপতন কোণ আর প্রতিফলন কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে যে কোনো একটা মানে অর্ধেক হবে, অর্থাৎ 45 ডিগ্রি হবে। পরবর্তী প্রশ্ন, আইসোটোপ নেই এরকম একটা মৌল। সবার আগে আমরা দেখি আইসোটোপ কাদের বলে। দেখো, যে পরমাণুগুলির, আইসোটোপ বলতে আমরা কি বুঝবো? যে পরমাণুগুলির পারমাণবিক ক্রমাঙ্ক সমান, পারমাণবিক ক্রমাঙ্ক সমান। অর্থাৎ মনে করো, পরমাণুর গঠন যদি আমরা দেখি, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, তার বাইরে কি হয়? ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। পরমাণুর কেন্দ্রকে কি থাকে? নিউট্রন। আর পরমাণুর কেন্দ্র থাকে নিউট্রন আর প্রোটন। এই নিউট্রন আর প্রোটনকে একত্রে বলা হয় ভর সংখ্যা। আর পরমাণুর কেন্দ্রকে যে প্রোটন সংখ্যা, সেটাই তার পারমাণবিক ক্রমাঙ্ক। যদি একটা পরমাণুর ভর সংখ্যা ভিন্ন কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক যদি এক হয়, তাহলে তাকে বলা হয় আইসোটোপ। এ বলছে আইসোটোপ নেই এইরকম একটা মৌল কোনটা? অপশন আছে সোডিয়াম, ইউরেনিয়াম, কার্বন, ক্লোরিন।
দেখো পিএসসি এই প্রশ্নটা যখন দিয়েছিল তখন এখানে এই সবকটারই না আইসোটোপ আছে। পিএসসির পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল, কিন্তু এখানে অপশন একটা উত্তর হওয়ার কথা নয়, কারণ এতে সবারই আইসোটোপ রয়েছে। যেমন কি সোডিয়ামের দেখো 18 থেকে 37 পর্যন্ত আইসোটোপ রয়েছে, কার্বনের 12, 13, 14 এই আইসোটোপগুলো রয়েছে, ইউরেনিয়ামের আইসোটোপ রয়েছে, এবং শুধু তাই নয় ক্লোরিনেরও দুটো আইসোটোপ রয়েছে, একটা ক্লোরিন 35-17, একটা ক্লোরিন 37-17, এই আইসোটোপগুলো রয়েছে। সুতরাং এখানে কোনোটাই আনসার হবে না। আশা করি আইসোটোপ জিনিসটা বোঝা গেল। যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের বলা হয় আইসোটোপ। নেক্সট, পরবর্তী প্রশ্ন আলোচনা করা যাক। বলছে যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম হবে সেই যন্ত্রটি হলো কোনটা? দেখো এখানে আনসার হবে তৃতীয় শ্রেণীর লিভার। এখানে আনসার হবে তৃতীয় শ্রেণীর লিভার। কারণ তৃতীয় শ্রেণীর লিভারে কি হয়, যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম হয়। আর এছাড়াও তোমরা একটা কাজ করবে, যেমন দেখো এই তৃতীয় শ্রেণীর লিভারের যে উদাহরণগুলো সেগুলো দেখে রাখো, যেমন মানুষের হাত, চিমটা, ক্রেন, এগুলো সমস্ত ক্রেনটার লেখা এখানে ক্রেনও হবে, এই সমস্ত হলো তৃতীয় শ্রেণীর লিভার। এক্ষেত্রে কি হয়, যান্ত্রিক সুবিধা সবসময় 1-এর কম হয়। কিরকম, আমরা যদি লিভারের ছবিটা এঁকে থাকি তো দেখো এটা যদি আলম্ব হয়ে থাকে এখানে আমাদের এটা এখানে বল হয় আর সর্বদা এখানে ওয়েট হয়। সুতরাং একটা জিনিস যদি লক্ষ্য করে থাকো, এই যে রোধবাহু তার থেকে বলবাহুটা, এই যে এইটুকু বলবাহু চিরদিনই ছোট হবে। ওই জন্য যান্ত্রিক সুবিধা কি হবে, সবসময় 1-এর কম হবে। যান্ত্রিক সুবিধার সময় কি 1-এর কম হবে তৃতীয় শ্রেণীর লিভারে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। বলছে যে শ্রেণীর অক্ষরগুলি দর্পণের সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না, অর্থাৎ তুমি আয়নায় এগুলোকে যেমন আছে তেমনই দেখবে, সে বর্ণগুলো এপিসি, পিএসআর, ওএমইউ, বিডিও। দেখো এখানে কোনটা হবে, ওএমইউ এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হবে না। মানে তুমি আয়নায় ওকে দেখলে ওই দেখবে, এমকে এমই দেখবে, ইউকে ইউ দেখবে, এর কোনো পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না। পরবর্তী প্রশ্নে যাই আমরা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটা বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কিরকম হবে? বলছে একটা বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় বস্তুটির গতিশক্তি কিরকম হবে? বলছে দ্বিগুণ, 4 গুণ, অর্ধেক, 1/4। তো দেখো কোনো বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুর গতিশক্তি 4 গুণ হয়। এর আনসার হবে 4 গুণ। এর ব্যাখ্যা দেখা যাক। দেখো কোনো বস্তুর গতিশক্তি আমরা ম্যাথমেটিক্যালি 1/2 × mv² করতে পারি। 1/2 mv² দিয়ে কোনো বস্তুর গতিশক্তির পরিমাপ করা হয়। স্বাভাবিকভাবেই দেখো এখানে যদি v যদি 2v হয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই গতিশক্তি কত হবে, 4 গুণ হবে। অর্থাৎ বেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি কত গুণ হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন দেখি। বলছে আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কখন হয়? দেখো সবার আগে দেখো সংকট কোণ বিষয়টা কি জিনিস সেটা আমাদের জানতে হবে। ইংরেজি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। সংকট কোণের ইংরেজি নাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। দেখো কোনো একটা বিষয় যদি ভালো করে লক্ষ্য করো, আলোক রশ্মি যদি এটা গণমাধ্যম, এটা লঘু মাধ্যম। আলোক রশ্মি মনে করো এরকম ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে ধীরে ধীরে আসছে। আলোক রশ্মি কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে ধীরে ধীরে আসছে। এটা আলোক রশ্মি। এটা এরকম সোজা চলে যাওয়ার কথা ছিল, এটা এরকম সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে এটা কি হয়, এই আলোক রশ্মি কি হয়, একটু সোজা না গিয়ে অভিলম্ব থেকে লঘু মাধ্যমে গিয়ে একটু দূরে সরে যায়। এটা যদি আরো এই কোণ থেকে আপতিত হতো তাহলে দূরে সরতে গিয়ে আস্তে আস্তে ক্রমশ যদি বিভেদ তল দিয়ে সমান্তরালে চলে যায়, বিভেদ তল দিয়ে যদি সমান্তরালে চলে যায়, অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি তৈরি হয়ে যায়, তাহলে তাকে বলা হয় সংকট। যে কোণের জন্য, যে আপতন কোণের জন্য এটা এই বরাবর এসে একদম সরাসরি এই বরাবর চলে যাবে, মনে করো আলোক রশ্মি এই বরাবর এসে একটু বেঁকে যাওয়ার কথা, এখান থেকে গেলে আরেকটু বেঁকে যাবে, এখান থেকে গেলে আরেকটু বেঁকে যাবে,
এই বেগতে বেগতে যখন একদম যে কোণের জন্য এটা একদম 90 ডিগ্রি হয়ে যাবে, সেটাকে বলা হয় সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি। প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি। দেখো ব্যাখ্যা তোমরা দেখতে বলছি, আলোকরশ্মি সংকট কোণ আপতিত হলে প্রতিসরণ কোণ সর্বদা 90 ডিগ্রি হয়। ক্লিয়ার হলো? পরবর্তী প্রশ্নে যাই। বলছে গামা রশ্মি হলো, দেখো গামা রশ্মি কি জিনিস? দেখো গামা রশ্মি হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা যখন ওয়েভ পড়েছিলাম, তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো পড়েছিলাম, ওয়েভ পড়েছিলাম, তখন গামা রশ্মির কথা দেখেছিলাম। এছাড়াও আমাদের যে তরঙ্গগুলো আছে, ওয়েভগুলো আছে, সেগুলো যদি আমরা শর্টকাটে সাজিয়ে লিখি, আমরা একটা শর্টকাট দেখেছিলাম কিরকম। দেখো গামা রশ্মি কি? একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। শর্টকাটটা কি ছিল? দেখো আমরা লিখেছিলাম ভিবজিআর, VIBGYOR, ভিবজিআর। এটা কি আমাদের ভিজিবল স্পেকট্রা। এরপরে কি ছিল? এরপরে ছিল ইনফ্রারেড, তারপরে কি ছিল? মাইক্রোওয়েভ, তারপরে ছিল রেডিও ওয়েভ, এদিকে ছিল ইউভি রে, ছিল এক্স রে, ছিল গামা রে, ছিল কসমিক রে। এই ছিল আমাদের সমস্ত তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ যেগুলো পরীক্ষায় আসে, সেগুলোর পরপর সিরিয়াল অর্ডার। আশা করি আমাদের আগে একটা ভিডিও দেওয়া হয়েছে ফিজিক্সের প্রথম ভিডিও, সেখানে তোমরা দেখে নিতে পারো এই তরঙ্গগুলো কিভাবে কার উপর নির্ভর করে কিভাবে এগোচ্ছে। পরবর্তী প্রশ্ন বলছে 25 কেজি ভরের বস্তুতে 5 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে কিরকম বলের প্রয়োজন? সবার আগে দেখো বল। এই বল সংক্রান্ত ধারণা আমরা কোথা থেকে পাই? নিউটনস ল থেকে পাই। সবার আগে দেখো আমরা কোথা থেকে পাবো? নিউটনস ল থেকে আমরা বল সংক্রান্ত কিরকম, এখান থেকে কি প্রশ্ন আসে বল সংক্রান্ত? দেখো বলের সংজ্ঞা পাবো আমরা নিউটনের ফার্স্ট ল থেকে। পাবো বলের সংজ্ঞা। আর কি পাবো? আরেকটা পাবো, সেটা হচ্ছে বলের পরিমাপ। এই বলের পরিমাপ পাবো নিউটনের সেকেন্ড ল থেকে। এই দুটো প্রশ্ন পরিস্থিতি পরীক্ষায় ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। বলের সংজ্ঞা কোথা থেকে জানা যায়? নিউটন ফার্স্ট ল থেকে। বলের পরিমাপ কোথা থেকে? নিউটনের সেকেন্ড ল থেকে। সেই নিউটনের সেকেন্ড ল থেকে বলের পরিমাপ আমরা পেয়ে যাই। এবার দেখি নিউটনের সেকেন্ড ল থেকে বলের পরিমাপ কি ছিল কন্ডিশন আমাদের? P = mf। কি ছিল? P = mf। আচ্ছা, প্রযুক্ত বল ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে ত্বরণটা কত? 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার দেখো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো দেখো 25 ইন্টু 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 25 কেজি। এটা ভর, এটা ত্বরণ, তাহলে ভর ইন্টু ত্বরণ 125 নিউটন। 125 নিউটন। আনসার কত হবে? আনসার হবে এ, 125 নিউটন। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখো, এটা একটা ফিজিক্সের অঙ্ক রয়েছে। বলছে 4 ওহম বিশিষ্ট একটা তারের মধ্যে দিয়ে 4 ওহম বিশিষ্ট একটা তারের মধ্যে দিয়ে কি করছো? 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার দুই প্রান্তের বিভব প্রভেদ কত? তার দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে কি কি দেওয়া আছে? ওহম, 4 ওহম দেওয়া আছে আর 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে নাকি? তো দেখো আমরা কি জানি? বিভব প্রভেদ ভোল্ট, বিভব প্রভেদ বা ভোল্ট ইকুয়াল টু I ইন্টু আর। এখানে I মানে কি? প্রবাহিত তড়িতের পরিমাণ কত? 2 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্স বা রোধ কি? 4। তাহলে আমরা কত ভোল্ট পাবো? এখানে 8 ভোল্ট কারেন্ট উৎপন্ন করবে বা 8 ভোল্ট আমরা পেতে পারি। তাহলে 4 ওহম বিশিষ্ট তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে আমরা 8 ভোল্ট কারেন্ট পেতে পারি। পরবর্তী প্রশ্নে যাই।
পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে দেখো ভীষণ ছোট ছোট অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে ফিজিক্সের, এগুলো একটু সূত্রগুলো দেখে নিলেই অঙ্কগুলো করা সম্ভব। পরবর্তী প্রশ্ন দেখছি, বলছে বৈদ্যুতিক মেন লাইনে ফিউজ তার তোমার নাম শুনেছো ফিউজ তার। এই ফিউজ তার কি দিয়ে তৈরি? এই ফিউজ তার দেখো পিবি আর এসএন দিয়ে তৈরি। পিবি মানে কি? পিবি মানে হচ্ছে সীসা। আমরা কথা বলবো নিউটনস ল থেকে আমরা বল সংক্রান্ত কিরকম, এখান থেকে কি প্রশ্ন আসে বল সংক্রান্ত। দেখো বলের সংজ্ঞা পাবো আমরা নিউটনের ফার্স্ট ল থেকে পাবো বলের সংজ্ঞা। আর কি পাবো? আরেকটা পাবো, সেটা হচ্ছে বলের পরিমাপ। এই বলের পরিমাপ পাবো নিউটনের সেকেন্ড ল থেকে। এই দুটো প্রশ্ন পরিস্থিতি পরীক্ষায় ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। বলের সংজ্ঞা কোথা থেকে জানা যায়? নিউটন ফার্স্ট ল থেকে। বলের পরিমাপ কোথা থেকে? নিউটনের সেকেন্ড ল থেকে। সেই নিউটনের সেকেন্ড ল থেকে বলের পরিমাপ আমরা পেয়ে যাই। এবার দেখি নিউটনের সেকেন্ড ল থেকে বলের পরিমাপ কি ছিল কন্ডিশন আমাদের? পি ইকুয়াল টু এম এফ। কি ছিল? পি ইকুয়াল টু এম এফ। আচ্ছা, প্রযুক্ত বল ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে ত্বরণটা কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো দেখো 25 ইন্টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 25 কেজি। এটা ভর, এটা ত্বরণ, তাহলে ভর ইন্টু ত্বরণ 125 নিউটন। 125 নিউটন। আনসার কত হবে? আনসার হবে এ 125 নিউটন। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখো, এটা একটা ফিজিক্সের অঙ্ক রয়েছে। বলছে 4 ওহম বিশিষ্ট একটা তারের মধ্যে দিয়ে 4 ওহম বিশিষ্ট একটা তারের মধ্যে দিয়ে কি করছো? 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার দুইটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত? তার দুইটির দুই প্রান্তের বিভব প্রভেদ। তাহলে কি কি দেওয়া আছে? ওহম, 4 ওহম দেওয়া আছে আর 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে নাকি? তো দেখো আমরা কি জানি, বিভব প্রভেদ ভোল্ট, বিভব প্রভেদ বা ভোল্ট ইকুয়াল টু আই ইন্টু আর। এখানে আই মানে কি? প্রবাহিত তড়িতের পরিমাণ কত? 2 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্স বা রোধ কি? 4। তাহলে আমরা কত ভোল্ট পাবো? এখানে 8 ভোল্ট কারেন্ট উৎপন্ন করবে বা 8 ভোল্ট আমরা পেতে পারি। তাহলে 4 ওহম বিশিষ্ট তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে আমরা 8 ভোল্ট কারেন্ট পেতে পারি। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে দেখো ভীষণ ছোট ছোট অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে ফিজিক্সের, এগুলো একটু সূত্রগুলো দেখে নিলেই অঙ্কগুলো করা সম্ভব। পরবর্তী প্রশ্ন দেখছি, বলছে বৈদ্যুতিক মেন লাইনে ফিউজ তার তোমার নাম শুনেছো ফিউজ তার। এই ফিউজ তার কি দিয়ে তৈরি? এই ফিউজ তার দেখো পিবি আর এসএন দিয়ে তৈরি। পিবি মানে কি? পিবি মানে হচ্ছে সীসা। সীসা হলো পিবি, আর টিনের ডাকনাম হচ্ছে স্ট্যানাস বা এসএন হচ্ছে সংকেত স্ট্যানাস। তো টিন আর সীসা দিয়ে তৈরি। এইবার দেখো ফিউজ তার সংক্রান্ত কি কি জিনিস আমাদের জানতে হবে। দেখো এটা একটা সংকর ধাতু, ফিউজ তার একটা সংকর ধাতু বা ইটস আ অ্যালয়। এটা একটা অ্যালয়। এর দেখো এর গলনাঙ্ক কম কিন্তু রোধ বেশি। তাহলে ফিউজ তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ বা হাই রেজিস্ট্যান্স এবং নিম্ন গলনাঙ্ক and low melting point। এটাও পরীক্ষায় আসে এই প্রশ্নটা। ফিউজ তারের বৈশিষ্ট্য কেমন? উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। কি দিয়ে তৈরি? টিন ও সীসা দিয়ে তৈরি। পরীক্ষায় অলরেডি এসটিপিএসসি পরীক্ষায় বারবার করে আসে, তোমরা দেখে নিও প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন বলছে একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে, পূর্বের অবস্থায় ফিরে আসে। দেখো এই একটা বস্তুকণা বৃত্তাকার পথে ঘুরছে বস্তুকণাটা। এখানে আর এই ব্যাসার্ধটা কত? আর এখান থেকে শুরু হয়েছে,
এটা পিএসসি ফুডের এসআই পরীক্ষায় এসছিল অনেকদিন আগে। এটা প্রথমবার যখন পিএসসি ফুড এসআই নেয় তখন এই প্রশ্নটা এসছিল, সম্ভবত 2008-9 সালে কোনো একটা পরীক্ষায় এই প্রশ্নটা আসা পিএসসির এসআইতে, ফুডের এসআইতে। দেখো বস্তু আর বৈশিষ্ট্য ব্যাসার্ধ বিশিষ্ট কণা বৃত্তাকার পদার্থ পূর্ব অবস্থায় ফিরে আসছে। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে বস্তুর সরণ অর্থাৎ প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে যে দূরত্ব সেটা 0। এই যে শুরুতে যে ছিল বস্তুটা এখানে, এইখান থেকে ঘুরে এসে এইখানে হচ্ছে তো প্রাথমিক অবস্থান ও শেষ অবস্থান 1, এই জন্য সরণ 0। প্রসঙ্গত এখানে দুটো জিনিস বলে রাখো বা জেনে রাখো, সেটা হচ্ছে একটা সরণ একটা দূরত্ব, একটা সরণ একটা দূরত্ব। অর্থাৎ তুমি একটা কোনো বস্তুকে এখান থেকে নিয়ে এইদিক ঘুরিয়ে এদিক ওদিক যে কোনো জায়গায় ঘুরিয়ে তুমি যদি পুনরায় আগের জায়গায় নিয়ে চলে আসো, তাহলে এক্ষেত্রে বস্তুর সরণ কি হবে? 0 হবে। কিন্তু দূরত্ব কি হবে? যতটা পথ বস্তুটা অতিক্রম করবে সেটাই হবে দূরত্ব। তো সরণ বা ডিসপ্লেসমেন্ট ও ডিস্টেন্সের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে, 0 হতে পারে, কিন্তু ডিস্টেন্স 0 হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। পরবর্তী প্রশ্নে যাই। বলছে একটা আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে ঘন মাধ্যমের সংকট কোণে আপতিত হয়। একটা আলোক রশ্মি দুটি মাধ্যমের বিভেদ তলে ঘন মাধ্যমে সংকট কোণে আপতিত হয়, তাহলে প্রতিষ্ঠিত কোণের মান কত হবে? এই প্রশ্নটা কিছুক্ষণ একবার আলোচনা করলাম। আনসার কত হবে? আনসার হবে সি। আমরা কি তৈরি করবে এই সময় যদি বিভেদ তলের সংকট কোণে আপতিত হয়? সংকট কোণ ইংরেজি কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কখন ফর্ম করবে? যখন 90 ডিগ্রি কোণে আপতিত হয়ে যাবে। প্রতিষ্ঠিত যে 90 ডিগ্রি যে কোণে আপতিত হবে, আপতিত হওয়ার ফলে একদম এই রেখা বরাবর যদি প্রতিষ্ঠিত রশ্মি চলে যায়, তাহলে এই যে 90 ডিগ্রি ফর্ম করলো, এটা বলছি আমরা, এই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা সংকট কোণ। আর যাচ্ছে কত ডিগ্রিতে? এটা 90 ডিগ্রিতে। পরবর্তী প্রশ্ন। কোনো একদিন বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পায়, তাহলে বায়ুতে শব্দের বেগ কি হবে? দেখো এখানে আনসার হবে কি? বৃদ্ধি পায় হবে আনসার। এখানে শব্দের বেগ কি হবে? বৃদ্ধি হবে। কারণ কি? কারণ বায়ুর উষ্ণতা বাড়ালে শব্দের বেগ বৃদ্ধি পাবে, বায়ুর চাপ বাড়ালেও শব্দের বেগের কোনো পরিবর্তন হয় না। সুতরাং বায়ুর উষ্ণতাজনিত কারণে শব্দের বেগ বৃদ্ধি পাবে, কিন্তু বায়ুর চাপজনিত কারণে শব্দের বেগের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে শব্দের বেগ কিসের উপরে নির্ভরশীল? বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল, পরবর্তী প্রশ্ন দেখুন, সবচেয়ে বেশি কোথায় হবে পৃথিবীতে? তো দেখো আমাদের যদি এটা পৃথিবী হয়ে থাকে, এখান থেকে যা যা প্রশ্ন হয় আমি বলছি, এটা যদি ইকুয়েটর হয় আর এটা যদি দুটো পোল হয়, এটা নর্থ পোল এটা সাউথ পোল যদি হয়ে থাকে, দেখো এই ওজন সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, এই পৃথিবীর কোন অংশে কত ওজন হয় সেটা দেখে নিই। সবার আগে দেখো এটার আনসার আমরা দেখে নিই। দেখো মেরু অঞ্চলে পৃথিবীর উষ্ণতা, এই নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে কি হবে? ওজন বেশি হবে। মেরু অঞ্চলে কি হবে? ওজন বেশি হবে। তো দেখো সবার আগে দেখো এখানে আনসার হবে কি? উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে বেশি হবে। একটা প্রশ্ন যেটা আসে সেটা বলে দিই, কোথায় পৃথিবীর কোন অঞ্চলে ওজন বেশি হয়? এটা নিরক্ষরেখা বা ইকুয়েটর বলা হয়। এই ইকুয়েটরে ভূপৃষ্ঠের উপরে ইকুয়েটরে ওজন সবচেয়ে কম হবে। এই ইকুয়েটরের ওজন সবচেয়ে কম হবে। যত ইকুয়েটর থেকে পোলের দিকে যাওয়া যাবে, ইকুয়েটর থেকে যত পোলের দিকে যাওয়া যাবে, ওজন কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করবে, ওয়েট কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করবে। পোলে, নর্থ পোল বা সাউথ পোল, যে কোনো পোলে ওয়েট কিন্তু ম্যাক্সিমাম, সমস্ত পোলে ওয়েট কিন্তু ম্যাক্সিমাম। আর একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে, পৃথিবীর যদি ধীরে ধীরে নিচের দিকে নামা যায়, কেন্দ্রের দিকে নামা যায়, তাহলে ওজন কিন্তু ধীরে ধীরে কি হবে? ওয়েট ধীরে ধীরে কমতে থাকবে, এবং একদম পৃথিবীর কেন্দ্রে যদি পৌঁছানো যায়, ওয়েট কিন্তু জিরো হয়ে যাবে। পৃথিবীর কেন্দ্রে কি ওজন
একেবারে শূন্য। আশা করি পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় ওজন সংক্রান্ত বিষয়গুলো বোঝাতে পারলাম। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুর দূরত্ব ইউ ও প্রতিবিম্বের দূরত্ব যদি ভি হয়, আর বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব যদি সমান হয়, তাহলে উত্তল লেন্সটির ফোকাস কত হবে? তো দেখো, উত্তল লেন্স সংক্রান্ত একটা তথ্য আমরা জেনে নিই। বস্তুর দূরত্ব ইউ আর প্রতিবিম্ব দূরত্ব যদি ভি যদি সমান হয়ে থাকে, তাহলে ফর্মুলা 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। ফোকাসের সঙ্গে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের সম্পর্ক এইরকম চলতে থাকে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, এফ ইকুয়াল টু হয় u/2 নইলে v/2। তাহলে এখানে অপশন কি আসবে, সি এরটা। তাহলে ফোকাস ইকুয়াল টু কি হবে, বস্তু দূরত্ব বাই 2 অথবা প্রতিবিম্ব দূরত্ব বাই 2। পরবর্তী প্রশ্ন দেখি, বলছে তড়িৎ শক্তি। দেখো, তড়িৎ শক্তি বা আমরা কি জানি, তড়িতের পরিমাণ ইন্টু বিভব পার্থক্য, এটাই হলো তড়িৎ শক্তির পরিমাণ। তড়িৎ শক্তির পরিমাণ কি, তড়িতের পরিমাণ বা কুলম ইন্টু ভোল্ট, এটাই হলো তড়িৎ শক্তির পরিমাণ। আনসার কি, আনসার এ। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলছে সকল সাধারণ গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলবে কি? বলছে দেখো, এটার আনসার হবে বি, ব্যাখ্যা কখনোই নয়। কোনো সাধারণ গ্যাসই আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলতে পারে না। পিভি ইকুয়াল টু এনআরটি, এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ মেনে কখনোই চলে না। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা যদি 98.4 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে সেন্টিগ্রেড স্কেলে এর মান কত হবে? অপশন হবে 34.89 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো এটা অ্যাপ্রক্সিমেটলি 37 ডিগ্রি সেন্টিগ্রেডও আনসার দেওয়া থাকে। দেখো, আমরা এই দুটো স্কেলের মধ্যে সম্পর্কটা জেনে নিই। এই সেন্টিগ্রেড স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটা জেনে নিই। সম্পর্কটা কি, c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। এক্ষেত্রে মান বসিয়ে দেখো, ক্যালকুলেশন করলে তোমার c ইকুয়াল টু 36.89 আসছে। পরীক্ষায় কিন্তু এই ফর্মুলাটা জানা খুব জরুরি, যে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। আর একটা প্রশ্ন যেখান থেকে আসে সেটা হলো, কোন উষ্ণতায় সেন্টিগ্রেড স্কেল ও ফারেনহাইট স্কেলে তাপমাত্রার মান পাঠ বা সমান? সেটা হলো -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল মানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড যা দেখাবে, সেম উষ্ণতায় দেখাবে -40 ডিগ্রি ফারেনহাইটে। এই প্রশ্নটাও পরীক্ষায় আসে। এই প্রশ্নটাও তোমাদের, সমুদ্র পৃষ্ঠ বরাবর পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুচাপ হলো 0.25 মিলিবার। তা বায়ুমণ্ডলীয় চাপের একক মিলিবার বা বার এককে বায়ুমণ্ডলীয় চাপ বার বা মিলিবার এককে প্রকাশ করা হয়। এবং এটা একটা জিনিস দেখো, টর বলে একটা ইউনিট আছে, টর, সেটাতেও বায়ুচাপ হয়। তো এখান থেকে যে জিনিসগুলো তোমাদের জানতে হবে, সবার প্রথম জানতে হবে যে সমুদ্র তট বরাবর পৃথিবী পৃষ্ঠে গড় বায়ুচাপ 76 সেমি পারস্তম্ভের সমান বা 1013.25 মিলিবার। তো এই যে 76 সেমি পারস্তম্ভ বলতে কি বোঝায়, দেখো একটা যন্ত্র রয়েছে যার নাম ব্যারোমিটার। ব্যারোমিটার, এই যন্ত্রের সাহায্যে কি করা হয়, বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়। বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। এর আবিষ্কর্তাকে, এর আবিষ্কর্তা হচ্ছেন টরিসেলি। এর আবিষ্কর্তাকে টরিসেলি। এই সবকটা প্রশ্ন পরীক্ষায় আসে। ব্যারোমিটার কি, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্র, আবিষ্কর্তাকে টরিসেলি। এইবার দেখো, এই যে বায়ুমণ্ডলীয় চাপ সংক্রান্ত বা এই সংক্রান্ত আর কি কি জিনিস পরীক্ষায় আসে, এই ব্যারোমিটার সংক্রান্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, একটা হলো ব্যারোমিটারের, মনে করো এটা ব্যারোমিটার, হ্যাঁ এটা ব্যারোমিটার, এর পাঠ যদি হঠাৎ নেমে যায়, হঠাৎ নেমে গেলে ঝড়ের ইঙ্গিত দেয়, ধীরে ধীরে নামলে বৃষ্টিপাতের ইঙ্গিত দেয়, আর ধীরে ধীরে উঠলে
মনোরম পরিবেশ বা মেঘমুক্ত আকাশ, মেঘমুক্ত আকাশ এর সিম্বল বা সিমটম দেয়। পরবর্তী প্রশ্ন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 60 ওয়াটের 5টা বাল্ব রোজ 5 ঘন্টা জ্বলছে, মাসে কত তড়িৎ শক্তি খরচ হচ্ছে? তাহলে এর ব্যাখ্যা যদি আমরা দেখি, দেখো এর আনসার হবে 45 কিলোওয়াট। কি করে সম্ভব? দেখো ওয়াট ইন্টু আওয়ার সমান তড়িৎ শক্তির খরচ, ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই ওয়াট আওয়ার। তো দেখো তড়িৎ শক্তির খরচ এখানে 60 ওয়াটের বাল্ব 5টা আর 30 দিন জ্বলছে 5 ঘন্টা করে সময়, তাকে ভাগ করছে কি 1000 দিয়ে, কারণ 1000 ওয়াট ঘন্টা সমান 1 কিলো ওয়াট ঘন্টা। 1 ওয়াট ঘন্টা সমান 1000 ওয়াট ঘন্টা সমান 1 কিলোওয়াট ঘন্টা। তো এখানে কিলোওয়াট ঘন্টায় আছে। তো দেখো 60 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 30 বাই 1000, এক্ষেত্রে আনসার হবে কি 45 কিলোওয়াট ঘন্টা। তাহলে আমরা ওয়াট ইন্টু আওয়ার এই কন্ডিশনে তড়িৎ শক্তির খরচ আমরা বার করতে পারি। ওয়াট ইন্টু আওয়ার ডিভাইডেড বাই 1000 যদি করি তাহলে কিলোওয়াট আওয়ার আমাদের আমরা পেতে পারি। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন বলছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জলের চেয়ে গরম লাগে, ঠান্ডা লাগে, একই বোধ হয়, সামান্য বেশি গরম মনে হয়? দেখুন এখানে আনসার হবে বি, ঠান্ডা লাগবে। এর কারণ এটা বুঝতে গেলে দেখো সবার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লীন তাপ বা ল্যাটেন্ট হিট, এটা বোঝা দরকার। লীন তাপ বা ল্যাটেন্ট হিট বলতে কি বোঝায়? বলছে উষ্ণতার পরিবর্তন না করে, উষ্ণতার পরিবর্তন না করে অবস্থার পরিবর্তন করার জন্যে যে তাপ দরকার। ব্যাপারটা একটু এলাবোরেটলি বোঝানো যাক, কিরকম দেখে নি। যেমন দেখো যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ এর থেকে 80 ক্যালোরি তাপ যদি যুক্ত হয়, যদি 80 ক্যালোরি তাপ আরো যুক্ত হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল তৈরি করবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ দুটোর উষ্ণতা সমান হলেও অবস্থার পরিবর্তন হওয়ার জন্য 80 ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে। এই 80 ক্যালোরি এটা লীন তাপ। তাহলে বরফ থেকে জলে পরিণত হওয়ার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় লীন তাপ 80 ক্যালোরি। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফের মধ্যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের থেকে 80 ক্যালোরি তাপ কম আছে, তাই জন্য এটাকে বেশি ঠান্ডা বোধ হয়। তাই জন্য এটাকে বেশি ঠান্ডা বোধ হয়। তাই লীন তাপের পরিবর্তনের জন্য এটা হয়। আরেকটা জিনিস আছে যেটা, সেটা হচ্ছে জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্পে পরিণত হতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। এটাও মনে রেখো, যেমন এটা 80 ক্যালোরি হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, এটার 537 ডিগ্রি ক্যালোরি তাপমাত্রার পরিবর্তন তাপের পরিবর্তন ঘটে।